প্রাণীবিদ্যা অনার্স চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ শাহিবুল আলম, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নীলফামারী সরকারি কলেজ। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ও শুভকামনা জানাচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি। আজকের আলোচ্য বিষয় মানব কল্যাণে জিন প্রকৌশল। শুরু করছি আজকের আলোচনা। আমরা প্রথমে জেনে নিই জিন প্রকৌশল বলতে কি বোঝায়। জীবের জিনোমে এক বা একাধিক জিনের পরিবর্তন সাধনের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সৃষ্টিতে কোনো নতুন জিন সংযোজন বা পুরাতন জিনের বিয়োজন অথবা ডিএনএ অণুর এক বা একাধিক নিউক্লিওটাইডের পরিবর্তন বা প্রতিস্থাপনের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সৃষ্টি করা হলে তাকে জিন প্রকৌশল বলে। মূলত মানব কল্যাণের জন্যই জিন প্রকৌশল নিবেদিত, যদিও কোনো কোনো ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়ে মানব জাতির উপর। সেসব বিষয়ে সতর্ক থেকেই জিন প্রকৌশলটি আমাদের কাজে লাগাতে হবে। জিন প্রকৌশলের মূল লক্ষ্য হচ্ছে উন্নত গুণসম্পন্ন জীব তৈরি করা এবং তার মাধ্যমে মানব কল্যাণ সাধন করা, যেটা একটু আগে আমি বলেছি। এবার আসি আমরা পরবর্তী আলোচনায়। মানব কল্যাণে জিন প্রকৌশল। মানব কল্যাণে জিন প্রকৌশলের বিষয়টিকে আমরা কয়েকটি শিরোনামে আলোচনা করতে পারি। প্রথমত, কৃষিক্ষেত্রে জিন প্রকৌশল, চিকিৎসা ক্ষেত্রে জিন প্রকৌশল, শিল্পক্ষেত্রে জিন প্রকৌশল এবং পরিবেশ রক্ষা জিন প্রকৌশল। প্রকৃতপক্ষে জিন প্রকৌশলের যে কার্যক্রম, এর ব্যাপকতা অত্যন্ত বেশি। স্বল্প পরিসরে এই বিষয়টি পুরোপুরি আলোচনা করা একেবারেই অসম্ভব। তাই তার যে প্রধান যে অবদানগুলো অথবা মানব কল্যাণে কোথায় কোথায় জিন প্রকৌশল আমাদের সহায়তা করছে, সেই বিষয়গুলো আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করতে যাচ্ছি। কৃষিক্ষেত্রে জিন প্রকৌশল যদি আমরা আলোচনা করি, লক্ষ্য করো যে যে বিষয়গুলো সেখানে উল্লেখযোগ্য সেগুলো হলো সত্য সহনশীল ফসলের জাত উৎপাদন, পচনরোধী ফসলের জাত উৎপাদন, নাইট্রোজেন সংবন্ধনকারী ফসল উৎপাদন, রোগ প্রতিরোধক জাত উৎপাদন, অতি লবণাক্ত সহনশীল জাত সৃষ্টি, কীট প্রতিরোধক জাত সৃষ্টি, রোগ প্রতিরোধক ট্রান্সজেনিক শাকসবজি উদ্ভাবন। এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে জিন প্রকৌশলের মাধ্যমে। আমরা তার বিস্তারিত আলোচনায় যাচ্ছি। লক্ষ্য করো, সত্য সহনশীল ফসলের জাত। এমন কিছু ফসল রয়েছে যেই ফসলগুলো অতিমাত্রায় ঠান্ডা সহ্য করতে পারে না, অথচ এই শীতল বৈশিষ্ট্যসম্পন্ন এলাকায় সেই ফসলের বেশ কদর রয়েছে। এরকম অনেক ফসল রয়েছে যে ফসলগুলো গ্রিন হাউসের মাধ্যমে উৎপাদন করা হয়, ফলে তার উৎপাদন যে খরচ খুব বেড়ে যায়। তো এমন যদি কোনো জাত সৃষ্টি করা যায় যে গ্রিন হাউস ছাড়াও ঠান্ডা সহ্য করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উৎপাদন খরচ অনেক কমে যাবে এবং সহজে আমরা ফসল উৎপাদন করতে পারবো। এরূপ লক্ষ্যকে সামনে রেখে মেরু অঞ্চলের ফ্লাউন্ডার মাছের সত্য প্রদত্ত জিন পৃথক করে টমেটো ও অন্যান্য ফসলে সংস্থাপন করে সত্য সহনশীল ফসলের জাত সৃষ্টি করা সম্ভব হয়েছে। ফলে এখন এই সকল ফসল উৎপাদনের জন্য গ্রিন হাউসের কোনো সহায়তা নিতে হয় না। ফলে উৎপাদন খরচ অনেক হ্রাস পেয়েছে এবং সহজে আমরা সেই ফসলগুলো পাচ্ছি। লক্ষ্য করো, ফসল উৎপাদনের পর সেগুলো বিপণনের পূর্বে দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের পচন ঘটে। এখন পচন কেন ঘটে সেটি হচ্ছে একটি তাৎপর্যপূর্ণ বিষয়। লক্ষ্য করো, অ্যান্টিজেন এমআরএনএ এর সাহায্যে ফসলের পরিপক্কতার জন্য দায়ী পলিগ্যালাক্টোরোনেজ উৎসেচক উৎপাদন বন্ধ করে পচন রোধে বৈজ্ঞানিকগণ সক্ষম হয়েছে। অর্থাৎ এই যে একটি বিশেষ ধরনের এনজাইম, সেই এনজাইমটি ফলের মধ্যে উৎপন্ন হয় বলেই অতি দ্রুত তার পচন ক্রিয়া শুরু হয়। যদি এই এনজাইমটির উৎপাদন সীমিত করা যায় বা তার গতিকে মন্থর করা যায়, সেক্ষেত্রে কিন্তু সেই ফসলটি সহজে নষ্ট হবে না এবং সেটি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে করা সম্ভব হয়েছে। অর্থাৎ অ্যান্টিজেন এমআরএনএ এর সাহায্যে এই কাজটি করা সম্ভব হয়েছে। ফলে
ফসলের যে পচন ক্রিয়া সেটি ধীরগতি হয়েছে। নাইট্রোজেন সংবন্ধনকারী ফসল উৎপাদন। রাইজোবিয়াম অণুজীবের প্লাজমিডে নাইট্রোজেন আবদ্ধকারী জিনের সন্ধান পাওয়া গেছে। এই NIF অর্থাৎ নাইট্রোজেন ফিক্সিং জিন সমষ্টি শস্য উৎপাদনকারী গাছে স্থানান্তর করে অতিরিক্ত নাইট্রোজেন সার ছাড়া ফসল উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। অর্থাৎ রাইজোবিয়াম অণুজীবের মধ্যে যেই জিনের কারণে তারা মুক্ত অক্সিজেনকে সংবন্ধনের মাধ্যমে একটি ফসলের বা একটি জমির উর্বরতা বৃদ্ধি করতে সক্ষম, সেরকম জিন যদি কোনো ফসলি উদ্ভিদে স্থানান্তর করা যায় এবং তার মধ্যে তার প্রকাশ ঘটানো যায়, সেক্ষেত্রে সেই সকল ফসল উৎপাদনের জন্য নাইট্রোজেন সার ব্যবহার করার কোনো প্রয়োজন হবে না, এবং সেই প্রচেষ্টা বিজ্ঞানীগণ অব্যাহত রেখেছেন। এবার যে বিষয়টি আমরা আলোচনা করছি সেটি হচ্ছে রোগ প্রতিরোধক জাত সৃষ্টি। সিয়ার্স নামক বিজ্ঞানী অ্যাচিলপস আম্বেলুলাটা নামক এক ধরনের উদ্ভিদ থেকে, লক্ষ্য করো নিচের যে চিত্রটি লক্ষ্য করছো, এটি একটি উদ্ভিদ। এই উদ্ভিদের মধ্যে বিশেষ ধরনের একটি জিন সেখান থেকে শনাক্ত করা সম্ভব হয়েছে, সংগ্রহ করা সম্ভব হয়েছে, যা জিনে গম জাতীয় যে উদ্ভিদ অর্থাৎ গমের যে জিন পুল তার মধ্যে সংযুক্ত করার মাধ্যমে গম যে ফসলটি রয়েছে অতি পরিচিত ফসল, সেই ফসলের মধ্যে যে রাস্ট রোগ হয় অর্থাৎ মরিচা রোগ হয়, সেই মরিচা রোগ রোধ করা সম্ভব হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা ভাইরাস, ছত্রাক ও ব্যাকটেরিয়া প্রতিরোধক জিন শনাক্তকরণে সক্ষম হয়েছেন, এবং পর্যায়ক্রমে এই জিনগুলো যদি উদ্ভিদের মধ্যে স্থানান্তর করা সম্ভব হয় জিন প্রকৌশলের মাধ্যমে, তাহলে সেই উদ্ভিদগুলো ভাইরাস, ছত্রাক বা ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে উঠবে। ফলে চাষাবাদ এবং তার উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে। চাষাবাদ ক্রিয়াটি অনেক সহজসাধ্য হয়ে উঠবে। লক্ষ্য করো, অতি লবণাক্ততা সহনশীল জাত কিছু কিছু উদ্ভিদ রয়েছে যে উদ্ভিদগুলো লবণাক্ত পরিবেশে উৎপন্ন হয় না। এরকম একটি উদ্ভিদ যদি আমরা মনে করি যে ধান, টমেটো বা ক্যানোলা, এদের ক্ষেত্রে লক্ষ্য করো অ্যারাবিডপসিস নামক এক ধরনের উদ্ভিদ, লক্ষ্য করো এই যে পাশের যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি, সেই ধানের পাশের যে চিত্রটি, এটি হচ্ছে সেই উদ্ভিদ। সেই উদ্ভিদের মধ্যে এমন একটি জিন রয়েছে যে জিন অতিরিক্ত লবণ সহ্য করতে সক্ষম। বিজ্ঞানীগণ সেই জিন সংগ্রহ করে সেগুলো ধান, টমেটো এবং ক্যানোলা প্রভৃতিতে যুক্ত করে লবণ সহনশীল জাত উৎপাদন সক্ষম হয়েছেন। ফলে সেই ফসলগুলো লবণাক্ত সহ্য করা যে ক্ষমতা অর্জন করেছে, এবং ফলে লবণাক্ততার পরিবেশে সেগুলো উৎপাদন করা সম্ভব হয়েছে। আমাদের যে উপকূলীয় অঞ্চল রয়েছে, সেই উপকূলীয় অঞ্চলে কিন্তু এই ধরনের ফসল উৎপাদনের একটি অমিত সম্ভাবনা রয়েছে। তবে যে জাতগুলো এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে, সেই জাতগুলোর তুলনায় আমাদের যে উপকূলীয় অঞ্চল রয়েছে, সেই উপকূলীয় অঞ্চলের লবণাক্ততার মাত্রা অতি বেশি, যার কারণে আবিষ্কৃত বা নতুনভাবে যে জাতগুলো তৈরি করা সম্ভব হয় সেগুলো কিন্তু এখনো সেখানে চাষ করা সম্ভব হয়নি। যদি আরো বেশি মাত্রায় লবণ সহনশীল জাত উৎপাদন করা সম্ভব হয়, তাহলে উপকূলীয় অঞ্চলে কিন্তু ধান উৎপাদন করা সম্ভব হবে। ফলে আমাদের দেশের ধানের উৎপাদন অনেক গুণ বেড়ে যাবে। রোগ প্রতিরোধক ট্রান্সজেনিক শাকসবজি উদ্ভাবন। বেসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া কীটপতঙ্গ প্রতিরোধী জিনের সন্ধান পাওয়া গেছে। এই জিনটি বলা হচ্ছে বিটি জিন। এই বিটি জিন আমাদের যে ফসলি উদ্ভিদ যেমন বেগুন, আলু, তুলা, সয়াবিন, ভুট্টা, টমেটো, তামাক ইত্যাদি উদ্ভিদের সাথে সংযুক্ত করে এমন একটি অবস্থায় আনা হয়েছে সেই উদ্ভিদগুলোকে যে সেগুলো রোগ প্রতিরোধে সক্ষম। যেমন আমাদের দেশে যে বিটি বেগুন এখন ব্যাপকভাবে প্রচলিত রয়েছে, আমরা সেই বিটি বেগুন সহ একজন কৃষকের হাস্যোজ্জ্বল মুখ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই এমনি স্বাভাবিক যে জাতগুলো, সাধারণ যে জাতগুলো বেগুনের, সেগুলো কিন্তু কি হতো, সেগুলো বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতো, বিভিন্ন ধরনের কীট দ্বারা আক্রান্ত হতো, ফলে ফসলের উৎপাদন অনেক হ্রাস পেত। কিন্তু এই বিটি বেগুনের ক্ষেত্রে কিন্তু সেই আক্রমণটি হয় না, ফলে ফসলের উৎপাদন অনেক বেড়ে যায়, কৃষকরা লাভবান হয় এবং আমরা সেই ফসলটি সহজে বাজারে পাচ্ছি। লক্ষ্য করো পরের যে বিষয়টি, শস্যের গুণ পুষ্টিমান বৃদ্ধি। বিজ্ঞানীগণ
আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিভিন্ন যে ফসলি উদ্ভিদগুলো আছে বা বিভিন্ন ধরনের ফলমূল আছে, সেই ফলমূলের মধ্যে তাদের যে পুষ্টিগুণ বৃদ্ধি করা, অর্থাৎ আমাদের মানবদেহের জন্য যে প্রয়োজনীয় যে উপাদানগুলো অতি প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো আছে, যে 6টি উপাদান, সেই উপাদানগুলো যেন মানে স্বল্প পরিসরে অল্প কিছু খাদ্যের মধ্যে থেকে পাওয়া যায়, সেই প্রচেষ্টা বিজ্ঞানীগণ চালিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসাবে বিজ্ঞানীগণ ধানের শস্যকলায় ডেফোডিল ফুলের বিটা ক্যারোটিনের জিন এবং ব্যাকটেরিয়ার আয়রন সংবর্ধন জিন যুক্ত করে গোল্ডেন রাইস উৎপাদন সক্ষম হয়েছে। গোল্ডেন রাইস এটি একটি মানে অত্যন্ত পরিচিত শব্দ এখন সেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যুগে। লক্ষ্য করো, এটি হচ্ছে সাধারণ যে চাল, আর এটি হচ্ছে গোল্ডেন রাইস। এই গোল্ডেন রাইস এর সুবিধা হচ্ছে যে এই গোল্ডেন রাইসের মধ্যে কি আছে, যেহেতু এটি জেনেটিক্যালি মডিফাইড, সেজন্য তার মধ্যে নতুন দুটি বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটেছে সেই চালের মধ্যে। সেই চালের মধ্যে কি আছে, সেই চালের মধ্যে পাওয়া যায় ভিটামিন এ, যা আমরা জানি যে রাতকানা রোগ থেকে মানুষকে রক্ষা করে। অপরদিকে আয়রনের অভাবের কারণে অনেকেই যারা বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী যারা, তারা আয়রন এবং ভিটামিন এর অভাবে দেখা যাচ্ছে রাতকানা রোগ এবং তারা কি ওই যে মানে রক্ত স্বল্পতা, অ্যানিমিয়াতে ভুগে। তো এই ধরনের মানে চাল যদি তাদেরকে সরবরাহ করা যায়, বা এই ধরনের মানে গোল্ডেন রাইস থেকে যে চালটি হয়, সেই চাল দিয়ে যদি তারা মানে এই ভাত রান্না করে খায়, তাহলে দেখা যাবে যে তাদের যে ভিটামিন এর অভাব এবং আয়রনের যে অভাব, সেটা অনেকাংশে দূরীভূত হবে এবং সেই মানে রাতকানা রোগ এবং যে অ্যানিমিয়া থেকে তারা রক্ষা পাবে। এছাড়াও আরো কিছু মানে কৃষিক্ষেত্রে আরো কিছু বিষয় আমাদের এখানে উল্লেখ করা খুব গুরুত্বপূর্ণ মনে করছি। যেমন ধরো, জাপানি বিজ্ঞানীগণ C4 উদ্ভিদে দুটি এনজাইম C3 উদ্ভিদে প্রকাশ ঘটিয়ে ধানের সালোকসংশ্লেষণের হার 40% বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন। তোমরা নিশ্চয়ই জানো যে C4 উদ্ভিদ C3 উদ্ভিদের তুলনায় অধিক পরিমাণ সালোকসংশ্লেষণে সক্ষম, অর্থাৎ তাদের যে খাদ্য উৎপাদন হার অনেক বেশি। তাই C3 উদ্ভিদগুলো যেগুলো আছে আমাদের যে সকল ফসলি উদ্ভিদ, সেই ফসলি উদ্ভিদে যদি C4 উদ্ভিদের যে এনজাইমের কারণে তাদের সালোকসংশ্লেষণ হার বেশি, সেগুলো সংস্থাপন করা যায়, তাহলে কি হবে, C3 উদ্ভিদগুলো আছে সেগুলোরও তাদের উৎপাদন ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে, যেটি জাপানি বিজ্ঞানীগণ অনেকাংশে সফল হয়েছেন। এছাড়া জোনাকি পোকা লুসিফারেস এনজাইম প্রস্তুতকারী জিন তামাকাসে সংস্থাপন করে বিজ্ঞানীগণ আলোক বিচ্ছুরণকারী জাত তৈরিতে সক্ষম হয়েছে, যেটি মানে এই জাতীয় তামাক গাছের তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে যে তারা বাগানে শোভাবর্ধন করে। এগুলো সুবিধা হচ্ছে এই যে আমরা যে মানে চিত্ত বিনোদন, মানে মনটাকে প্রশান্ত রাখা, একটা উদ্ভিদ রাতের বেলা আলো ছড়াচ্ছে, এই জিনিসটি অত্যন্ত চিত্তাকর্ষক। সেই রকম একটি উদ্ভিদ তৈরি করতে সক্ষম হয়েছে বিজ্ঞানীগণ এই জিন প্রকৌশলের মাধ্যমে। তো এটিও এক ধরনের মানব কল্যাণের অংশ হিসাবে আমরা বিবেচনা করতে পারি। ফুলকপির যে মোজাইক ভাইরাসের মাধ্যমে মুরগির ডিমের লাইপোপ্রোটিন উৎপাদনকারী জিন সিম জাতীয় উদ্ভিদে স্থানান্তরের প্রচেষ্টা চলছে। অর্থাৎ যদি এই প্রচেষ্টা যদি সফল হয়, তাহলে যে মুরগির ডিমের মধ্যে যে লাইপোপ্রোটিনটি থাকে, সেটি সিম জাতীয় উদ্ভিদের মধ্যে উৎপন্ন হবে। অর্থাৎ সিমের যে স্বাভাবিক যে পুষ্টিগুণ রয়েছে, তার সাথে নতুন একটা পুষ্টির উপাদান যুক্ত হবে, সেটি হচ্ছে লাইপোপ্রোটিন। তো সেটিও আমাদের মানব কল্যাণে অত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে বিজ্ঞানীগণ সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এবার আলোচনা করব আমরা চিকিৎসা ক্ষেত্রে জিন প্রকৌশল। চিকিৎসা ক্ষেত্রে যে জিন প্রকৌশল কিভাবে মানব কল্যাণ সহায়তা করতে পারে, সেগুলো যদি আমরা আলোচনা করি, তার কিছু শিরোনাম আমরা প্রথম উল্লেখ করছি। লক্ষ্য করো, প্রোটিন তৈরি, হিমোফিলিয়া রোগ প্রতিরোধ, ভ্যাকসিন উৎপাদন, ক্যান্সার প্রতিরোধ, বংশগত রোগ নির্ণয় ও চিকিৎসা, অপরাধ বিজ্ঞান, জেনেটিক কাউন্সিলিং, মানব জিনোম প্রকল্প। এগুলো প্রধান কয়েকটি শিরোনাম। আমরা এখন তার বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। লক্ষ্য করো, প্রথমে যে বিষয়টি আসছে সেটা হচ্ছে প্রোটিন তৈরি। মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় যে প্রোটিন, সেগুলো জেনেটিক ত্রুটির কারণে অনেক সময় মানবদেহে তৈরি নাও হতে পারে, তৈরি হয় না। তো সেক্ষেত্রে কিন্তু জেনেটিক রোগ দেখা দেয়। সেই রোগগুলো প্রতিরোধ করার জন্য, সেই রোগগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু কৃত্রিমভাবে অন্য কোনো জীবদেহে সেই প্রোটিনগুলো তৈরি করা সম্ভব। যেমন লক্ষ্য করো, ইনসুলিন শর্করা বিপাকে সহায়তাকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
হরমোন, এবং সেই হরমোন কি করে? রক্তের গ্লুকোজের পরিমাণ হ্রাস করে। তো সেই গ্লুকোজের পরিমাণ যদি বা হ্রাস করে বা সীমিত রাখে বলা যায়। তো কোনো কারণে যদি এই ইনসুলিনের ঘাটতি দেখা দেয়, আমাদের যে মানব দেহের আইলার্স বা ল্যাঙ্গারহ্যান্স থেকে যে ইনসুলিন উৎপন্ন হয়, সেই ইনসুলিন উৎপন্ন হওয়ার কারণে কিন্তু আমাদের শর্করা বিপাকগুলো স্বাভাবিক পর্যায়ে থাকে। কিন্তু যদি কোনো কারণে সেই এনজাইম এই হরমোনটি তৈরি ব্যাহত হয় জেনেটিক ত্রুটির কারণে, তাহলে কিন্তু যে সেই মানুষটি কি হবে? সে ডায়াবেটিস নামক একটি বিশেষ রোগে আক্রান্ত হবে। এবং সেই ডায়াবেটিস রোগের চিকিৎসার উপায় কি? চিকিৎসার উপায় হচ্ছে যে ব্যাকটেরিয়ার দেহে মানব দেহের যে জিন সেটি প্রতিস্থাপন করে, মানবদেহের জিন ব্যাকটেরিয়ার দেহে প্রতিস্থাপন করে সেই ব্যাকটেরিয়া কালচারের মাধ্যমে কিন্তু ইনসুলিন উৎপাদন করা সম্ভব হয়েছে। এবং সেই উৎপাদিত ইনসুলিন, বিন্দু বিন্দু ইনসুলিন, সেগুলো সংগ্রহ করে এবং বিশুদ্ধ করে সেগুলো বাজারজাত করা হচ্ছে। ফলে বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগী সেই চিকিৎসা সহায়তা পাচ্ছে ইনসুলিনের মাধ্যমে। আবার লক্ষ্য করো, হিউম্যান গ্রোথ হরমোন, বৃদ্ধি হরমোন, এমন একটি হরমোন যে হরমোন মানব দেহের বৃদ্ধির জন্য দায়ী। তো যারা জন্মগতভাবে বামন আকৃতির, তাদের চিকিৎসার কাজে এই হরমোনটি ব্যবহৃত হতে পারে। সেটিও কৃত্রিমভাবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে উৎপাদন করা সম্ভব হয়েছে। ইন্টারফেরন, এটিও একটা গুরুত্বপূর্ণ জৈব উপাদান যেটি কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হয়েছে। এর তাৎপর্য হচ্ছে এটি ইমিউন সিস্টেমকে নিয়ন্ত্রণ করে। ইমিউন সিস্টেম মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, এবং ক্যান্সার প্রতিরোধ করে, অ্যান্টিবডি উৎপাদনে বাধা প্রদান করে। এই ধরনের গুরুত্বপূর্ণ কিছু কাজে সহায়তা করে ইন্টারফেরন, সেটিও কৃত্রিমভাবে তৈরি করা সম্ভব হয়েছে। বিটা এন্ডোরফিন, এটা দেহের হোমিওস্টেসিস, অর্থাৎ দেহের যে বিভিন্ন উপাদান সেগুলোর মাত্রা সীমিত রাখা বা পরিমিত রাখা বা নিয়ন্ত্রিত রাখার যে প্রক্রিয়াকে বলা হয় হোমিওস্টেসিস, সেই হোমিওস্টেসিস প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে বিটা এন্ডোরফিন। এটিও কিন্তু ওই জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে উৎপাদন করা সম্ভব হয়েছে। ফ্যাক্টর 8, রক্ততঞ্চনের সহায়ক এক ধরনের ফ্যাক্টর, এবং এর অভাবে রক্ততঞ্চন ব্যাহত হয়। তো যে সকল মানুষের দেহে ফ্যাক্টর 8 উৎপাদনকারী জিন কার্যকর নয়, তাদের ক্ষেত্রে রক্ততঞ্চন ব্যাহত হবে, এটাই স্বাভাবিক। এবং তাদের সেই চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সেই ফ্যাক্টর 8 কৃত্রিমভাবে তৈরি করে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে ফ্যাক্টর 8 উৎপাদন করে সে রক্ততঞ্চন ক্রিয়াটাকে স্বাভাবিক করা সম্ভব। টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, অর্থাৎ জমাটবদ্ধ রক্ত বিগলিত করার জন্য একটি উপাদান। মানবদেহের অভ্যন্তরভাগে বিভিন্ন কারণে, বিভিন্ন অসুস্থতার কারণে, বিভিন্ন রোগের কারণে অনেক সময় রক্ত জমাট বাঁধার একটি ঘটনা ঘটতে পারে। এবং সেই রক্ত যদি জমাট বেঁধে যায়, সেই জমাট বাঁধা রক্তটাকে অপসারণ করার জন্য টিপিএ কাজ করে। এবং সেই টিপিএটা কিন্তু যদি মানবদেহে স্বাভাবিকভাবে উৎপন্ন হয় খুবই ভালো, আর যদি সেটি উৎপাদন না হয় বা উৎপাদন কম হয়, সেক্ষেত্রে জমাটবদ্ধ রক্তগুলোকে অপসারণ করা সম্ভব হবে না। যার ফলে বিজ্ঞানীগণ এই টিপিএ কৃত্রিমভাবে উৎপাদনে সক্ষম হয়েছে, প্রোটিন তৈরি করতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে এরকম জমাট বাঁধার মতো কোনো ঘটনা যদি মানবদেহের অভ্যন্তরভাবে ঘটে, কোনো রোগী অসুস্থ হয়ে যায়, তার চিকিৎসা ক্ষেত্রে সেই উপাদানটি ব্যবহার করা সম্ভব হয়। হিমোফিলিয়া রোগ হচ্ছে একটি বংশগত রোগ। লক্ষ্য করো, কিছু কিছু ফ্যাক্টর জিনের জন্য দায়ী। জিন প্রকৌশল ব্যবহার করে ভেড়ার দেহকোষে মানব জিন প্রবেশ ঘটিয়ে দুধের মাধ্যমে ফ্যাক্টরগুলো পৃথক করা সম্ভব হয়েছে। অর্থাৎ যে ফ্যাক্টরের কারণে হিমোফিলিয়া রোগ হয়, অর্থাৎ রক্ততঞ্চন ব্যাহত হয়, আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি, সেই রক্ততঞ্চন ব্যাহতকারী সে যে ফ্যাক্টরটা যদি আমরা কৃত্রিমভাবে বাহিরে কোনো একটা উপাদান থেকে যে করতে পারি, সেটা কিন্তু এই হিমোফিলিয়া রোগের চিকিৎসাতে সহায়ক হতে পারে। সেটি বিজ্ঞানীগণ সফল হয়েছেন কিভাবে? যে মানব যে জিন সেই ফ্যাক্টরটি উৎপাদনে সক্ষম, সেই জিনটি ভেড়ার দেহে সংস্থাপন করা হয়েছে। সেই ভেড়ার ভেড়ি, মানে স্ত্রী ভেড়া বা ভেড়ি, সেই ভেড়িতে সংস্থাপন করার সময় হয়েছে। এবং সে পরিপক্ক বা যখন সে পরিপক্ক হয় এবং সে সন্তান জন্ম দেয়, তখন সে দুধ উৎপাদন করে, বেড়ে দেখে দুধ উৎপাদন, সে ম্যামালিয়া যেহেতু, তার দুধ উৎপাদন হয়, সেই দুধের মধ্যে কিন্তু সেই ফ্যাক্টরটা পাওয়া যায়। এবং সেই বেড়ের দুধ থেকে সেই ফ্যাক্টর আলাদা করে হেমোফিলিয়া রোগের চিকিৎসা করা সম্ভব হয়েছে। লক্ষ্য করো, এবার হচ্ছে ভ্যাকসিন উৎপাদন। ভ্যাকসিন তোমরা নিশ্চয়ই জানো, ভ্যাকসিন হচ্ছে যে রোগ প্রতিরোধের একটি বিশেষ ব্যবস্থা, যে
ব্যবস্থার মাধ্যমে শরীর মানব দেহে আমরা জানি যে টিকা দিয়েছি, টিকা সেটিকে বলছে ভ্যাকসিন। তোমরা নিশ্চয়ই জানো যে যখন একটা শিশু জন্ম নেয়, জন্মের পরে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর তাদেরকে বেশ কিছু টিকা দেওয়া হয়। সেই টিকাগুলোর কাজ কি? টিকা সেগুলো প্রাণঘাতী রোগ এর প্রতিরোধ ব্যবস্থা তৈরি করার জন্যই মূলত ভ্যাকসিনগুলো দেওয়া হয়। সেই ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে কিন্তু মনোক্লোনাল অ্যান্টিবডি তৈরি অ্যান্টিবডি ব্যবহার করে অনাক্রমতা বিশুদ্ধকরণ বা তারপরে ক্লোন জিনের সাহায্যে অ্যান্টিজেন সংশ্লেষণ অথবা ভ্যাকসিন রূপে ব্যবহার্য পেপটাইড সংশ্লেষণ এ সকল কার্যক্রমের মাধ্যমে ভ্যাকসিন উৎপাদন করে মানব কল্যাণ সাধন করা সম্ভব হচ্ছে, এবং সেটি সহায়তা করছে কে? জিন প্রকৌশল। লক্ষ্য করো, এই যে কোভিড-19 এর যে প্রকোপ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, তার যে ভ্যাকসিনের জন্য সবাই অপেক্ষা করে আছে, সেটি কিন্তু মূলত এই জিন প্রকৌশলের সহায়তায় সেই আমরা বিজ্ঞানীগণ বিভিন্ন দেশে বিভিন্নভাবে প্রসেস চালিয়ে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত পরিপূর্ণ সফলতা কেউ অর্জন করতে পারেনি। আমরা আশা করছি অচিরেই বিজ্ঞানীগণ সফল হবেন এবং সেই যে প্যান্ডেমিক অর্থাৎ বিশ্বে যে মহামারী দেখা দিয়েছে, সেই মহামারী প্রতিরোধ করা সম্ভব হবে। এবার যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে দুরারোগ্য রোগসমূহের চিকিৎসা ও জিন থেরাপি। জিন থেরাপি কি? জিনের ত্রুটির কারণে মানবদেহে কিন্তু জেনেটিক রোগ তৈরি হয় অথবা বংশগত রোগ তৈরি হয়। এরকম একটি রোগের চিকিৎসা করা সম্ভব হয়েছে বিজ্ঞানী অ্যান্ডারসন আমেরিকান ইনস্টিটিউট অফ হেলথের অনুমতিক্রমে 4 বছর বয়সী একটি মেয়ের উপর প্রথম এই জিন থেরাপি প্রয়োগ করে এবং প্রয়োগ করে তিনি সফল হয়েছেন। এবং সেই 4 বছরের যে বাচ্চাটি, তার সমস্যা কি ছিল? তার দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা ছিল খুবই দুর্বল, অর্থাৎ তার দেহের যে শ্বেতরক্তকণিকার যে রোগ প্রতিরোধ তৈরি করার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা তার মধ্যে ছিল না। এবং সেই জিন থেরাপির মাধ্যমে সেই শিশুটিকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে এবং তার মধ্যে রোগ প্রতিরোধ ব্যবস্থা প্রতিস্থাপন করা বা পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে। এবং তোমরা এই চিত্রটি লক্ষ্য করছো, এই সেই শিশু যার উপর সেই জিন থেরাপিটি প্রয়োগ করা হয়েছিল। এবং 1990 সালে বিজ্ঞানী সফলভাবে এটি প্রয়োগ করেন এবং সেই এরকম একজন চিকিৎসাপ্রাপ্ত যে একটা শিশু, ইমিউন ডিফিসিয়েন্সি ফাউন্ডেশন নামক একটি ফাউন্ডেশন রয়েছে, বিশ্বের একটা আন্তর্জাতিক ফাউন্ডেশন। সেই ফাউন্ডেশনে কিন্তু 2013 সালে প্রথম জিন থেরাপির একজন পেশেন্টকে জনসমক্ষে হাজির করা হয় এবং তার যে অভিজ্ঞতা, তার অভিভাবকরা সেগুলো উপস্থাপন করেন। লক্ষ্য করো, ক্যান্সার প্রতিরোধে জিন প্রকৌশল। মহিলাদের স্তন ক্যান্সার এটি একটি সারা বিশ্বের একটা খুব মারাত্মক সমস্যা এবং এর প্রকোপ অত্যাধিক। এরকম দুটো BRCA1 BRCA2 নামক দুটো জিন শনাক্ত করা সম্ভব হয়েছে এবং সেই জিন দুটো মূলত এই ক্যান্সারের জন্য দায়ী। এবং যেহেতু সেই জিনগুলো শনাক্ত করা সম্ভব হয়েছে, তাই এই জিনের উপর এখন গবেষণা চলছে। আশা করা যায় এই জিন প্রকৌশলের মাধ্যমে এই স্তন ক্যান্সার, মহিলাদের যে স্তন ক্যান্সারের মতো মারাত্মক যে রোগটি, সেটি প্রতিরোধ করা সম্ভব হবে বা প্রতিকার করা সম্ভব হবে। বংশগত রোগ নির্ণয় ও চিকিৎসা। জিন প্রকৌশলের মাধ্যমে বংশগত রোগ নির্ণয় ও চিকিৎসা করা সম্ভব। বংশগত যে রোগ আমরা ইতিপূর্বে বলেছি যে জিন থেরাপির মাধ্যমে বংশগত রোগ প্রতিরোধ করা সম্ভব, অথবা কোনো ওই যে প্রোটিন তৈরির মাধ্যমে যে রোগটি আছে তার রোগের চিকিৎসা করা সম্ভব। তাহলে এখন দুটো বিষয়, একটা হচ্ছে রোগ নির্ণয় চিকিৎসা, তো দুইভাবে হচ্ছে, একটা হচ্ছে প্রতিরোধ আর একটা হচ্ছে চিকিৎসা। দুইভাবে হচ্ছে। যেটা জিন থেরাপি সেটি হচ্ছে তার প্রতিকার, আর চিকিৎসা হচ্ছে যেগুলো আমরা প্রোটিন তৈরির মাধ্যমে যে চিকিৎসাগুলো চলছে। লক্ষ্য করো, এবার যে বিষয়টি বলা হচ্ছে যে অপরাধ বিজ্ঞানে জিন প্রকৌশলের ব্যবহার। অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে হাতের ছাপ, দাগ, রক্ত, বীর্য, লালা, মূত্র, অশ্রু ইত্যাদির জেনেটিক পরীক্ষা করে অপরাধী শনাক্ত করা একটি অতি পরিচিত ঘটনা। এটা আমরা প্রায়শ শুনি যে এই জেনেটিক পরীক্ষার মাধ্যমে সেই অপরাধগুলো শনাক্ত করা। এছাড়া অনেক সময় এরকম ডিসপিউট তৈরি হয় যে সন্তানের পিতা মাতাকে, এটা নিয়ে অনেক সময় সমস্যা তৈরি হয় বিভিন্ন সামাজিক কারণে বা বিভিন্ন কারণ হতে পারে। সেই সমস্যা সমাধানের ক্ষেত্রে কিন্তু আমাদের জিন প্রকৌশল সহায়তা করতে পারে। এই যে লক্ষ্য করে, যে চিত্রটি লক্ষ্য করে, এখানে জেনেটিক প্রোফাইলিং অর্থাৎ সন্তান
এবং যে পিতামাতার যে জেনেটিক কোড, সেই কোডগুলো বারকোড বলা হয় এদেরকে, সেই বারকোডগুলো যখন পাশাপাশি রেখে কম্পেয়ার করা হয় তখনই সেটি নিশ্চিত করা যায় যে মানে সেই সন্তানের পিতা বা মাতা কে। এটি একটি মানে অত্যন্ত বৈজ্ঞানিক ভাবে গ্রহণযোগ্য, অত্যন্ত যৌক্তিক একটি পদ্ধতি এবং খুবই গ্রহণযোগ্য পদ্ধতি। এবং এই পদ্ধতির মাধ্যমে কিন্তু একদিকে যেমন অপরাধ শনাক্ত করা আছে, অপরদিকে সঠিক পিতামাতা শনাক্ত করা সম্ভব হচ্ছে। এবার যে বিষয়টি, এটিও খুব ইন্টারেস্টিং বিষয়, জেনেটিক কাউন্সিলিং। এখানে যে শব্দটি আমাদের প্রথমে জানা দরকার, অ্যামনিওসেন্টেসিস। এর অর্থ হচ্ছে একটি সন্তান যখন মাতৃগর্ভে থাকে তখন তার যে অ্যামনিও, আমরা জানি, আমরা মানব জাতিকে বলা হয় কি অ্যামনিওটা বিজ্ঞানের ভাষায়, অর্থাৎ একটা অ্যামনিওটিক থলির অভ্যন্তর ভাগে অ্যামনিয়ন নামক এক ধরনের তরল পদার্থের মধ্যে কিন্তু ভ্রূণের বিকাশ ঘটে। সেই অ্যামনিয়ন যদি এই শিশু যখন মাতৃগর্ভে থাকে সেটা সিরিঞ্জের মাধ্যমে সংগ্রহ করে অল্প পরিমাণ, ও সেটা তার জেনেটিক পরীক্ষা করে সেই গর্ভাবস্থা সেই সন্তানটির কোনো জেনেটিক সমস্যা আছে কিনা সেটা শনাক্ত করা সম্ভব হয়। এবং যদি দেখা যায় যে কোনো মারাত্মক কোনো জেনেটিক রোগে তার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে বা তার সন্তানটি মানে এই সুস্বাস্থ্য নিয়ে জন্মগ্রহণ করবে না বা জেনেটিক রোগ নিয়ে জন্মগ্রহণ করবে, মারাত্মক কোনো রোগে, সেক্ষেত্রে ডাক্তারগণ তার পিতামাতাকে যে পরামর্শ দিয়ে থাকেন যে সন্তানটিকে যেন তারা জন্মদান না করেন, অর্থাৎ অ্যাবর্শন করার পরামর্শ দিয়ে থাকেন, অর্থাৎ সেই সন্তানটি ভালোভাবে বা সুস্থভাবে বেঁচে থাকবে না। তার খুব সেই কষ্টকর জীবনযাপনের চাইতে সেই অ্যাবর্শনের পরামর্শ দেওয়া হয়। এই যে পরামর্শ দেওয়ার বিষয়টি, যা বাবা মাকে যে বুঝিয়ে তাদেরকে সেই সমস্যাটি বুঝিয়ে দেওয়া, সেই বিষয়টি বলা হচ্ছে এটি কাউন্সিলিং। এবং সেক্ষেত্রে দেখা যায় যে পিতামাতা যদি তাদের ডাক্তারের সে কথায় পরামর্শে যদি সন্তুষ্ট হন, সেক্ষেত্রে তাদের অ্যাবর্শন করানো হয়, সেই সন্তানটি আর জন্ম দেওয়া হয় না। পরবর্তীকালে এবং আবার যখন তার সন্তান গ্রহণ করে তারপরে যদি দেখা যায় সন্তানটি সব দিতে স্বাভাবিক অবস্থায় তাদেরকে তখন তাকে জন্ম দেওয়া যায়। এই যে বিষয়টি, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটি বিকলাঙ্গ বা বিকৃত শিশু সন্তান জন্ম দেওয়া কোনো বাবা মাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। এটি বাবা মার জন্য যেমন কষ্টকর, সন্তানের জন্য কষ্টকর। সেই সমস্যাটি দূর করার জন্য এই জেনেটিক কাউন্সিলিং অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জিন প্রকৌশলের মাধ্যমেই মূলত এই জেনেটিক কাউন্সিলিংটি প্রচলিত হয়েছে এবং যে প্রক্রিয়ার মাধ্যমে জেনেটিক কাউন্সিলিংটি করা হয় সেই প্রক্রিয়াটি হচ্ছে, অর্থাৎ এই গর্ভাবস্থার সন্তানটি সুস্থ কিনা জেনেটিকভাবে সেটা নির্ধারণ করার জন্য যে প্রক্রিয়া, যে পদ্ধতির মাধ্যমে করা, তাকে বলা হয় অ্যামনিওসেন্টেসিস। সেই অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে যদি সমস্যা দেখা দেয় তাহলে পিতামাতাকে সেভাবে পরামর্শ দেওয়া হয়। এবার যে বিষয়টি আমরা আলোচনা করব সেটি হচ্ছে মানব জিনোম প্রকল্প। 1990 সালের অক্টোবরে 15 বছর মেয়াদী এই প্রকল্পটি চালু করা হয়। মূলত মানব জিনোম, অর্থাৎ মানব প্রজাতির মধ্যে কত ধরনের জিন পাওয়া যায় সেইগুলো আবিষ্কার করা ছিল তার উদ্দেশ্য। এবং সেই প্রকল্পটি 15 বছর মেয়াদী হলেও 2 বছর আগে, 15 বছর মেয়াদ পূর্তি 2 বছর আগেই, অর্থাৎ 2003 সালেই সেটি সম্পন্ন করা সম্ভব হয়। এবং সেই প্রকল্পের যে কার্যক্রমটি চালানো হয় সেটা মূলত জিন শনাক্তকরণের জন্য ডিএনএ প্রোব, পিসিআর, সাউদার্ন ব্লটিং সহ নানা পরীক্ষা নিরীক্ষা রয়েছে। এসব পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মূলত মানব জিনোম শনাক্ত করা সম্ভব হয়। এবং এই পরীক্ষার জন্য পৃথিবীতে মোট 16টি কেন্দ্র রয়েছে। 90% জিন শনাক্ত করা হয়েছে বলে বিজ্ঞানীগণ দাবি করেছেন, 97%, এবং 85% ফলাফল নির্ভুল বলে বিজ্ঞানীগণ দাবি করেছেন। এবং বিজ্ঞানীরা মনে করেন যে মানব জিনোমে মোট 50,000 থেকে 1 লক্ষ জিন রয়েছে বলে বিজ্ঞানীগণ সেই টার্গেট নিয়ে এই কাজটি শুরু করেছিলেন। এবং ফলশ্রুতিতে তারা মোটামুটি 20,000, লক্ষ্য ছিল, কাঙ্ক্ষিত ছিল যে 50,000 থেকে 1 লক্ষ হবে, কিন্তু দেখা গেছে যে পরীক্ষার ফলে প্রায় 20,000-এর কিছু বেশি জিন আবিষ্কার করা সম্ভব হয়েছে। এটি হচ্ছে মানব জিনোম। এবং সেই মানব জিনোম প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে মানব জিনোম সম্পর্কে যদি সুস্পষ্ট ধারণা পাওয়া যায় তাহলে মানব জাতির কল্যাণে এই জিন প্রকৌশলকে কাজে লাগিয়ে মানব জাতির কল্যাণে, অর্থাৎ বিভিন্ন ধরনের জেনেটিক রোগ প্রতিরোধ করা অথবা রোগের চিকিৎসা করা অথবা জেনেটিক সমস্যা থাকলে আগে থেকে সমাধান করা জন্মের আগে, এরকম অনেক কল্যাণমূলক কাজ করা সম্ভব হয় বলে বিজ্ঞানীরা বিশ্বাস করেন।
এবার যে বিষয়টি আলোচনা করছি সেটি হচ্ছে শিল্পক্ষেত্রে জিন প্রকৌশল। ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞানী লনিয়ন গ্রাম ব্যাকটেরিয়ার কিছু জিন পরিবর্তন করে পচা আবর্জনা থেকে ইথানল প্রস্তুতে সক্ষম হয়েছেন। তোমরা নিশ্চয়ই জানো ইথানল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাসায়নিক পদার্থ, জৈব রাসায়নিক পদার্থ, যেটি চিকিৎসা ক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সেই সেই জিনিসটি যদি সেই পচা আবর্জনা থেকে উৎপাদন করা সম্ভব হয়, সেটি একদিকে যেমন পরিবেশ নির্মল থাকবে এই পচা আবর্জনা দূরীভূতকরণের মাধ্যমে, অপরদিকে তার থেকে পাওয়া যাচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ রাসায়নিক উপাদান, যেটা শিল্পক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা সম্ভব। কিছু কিছু ব্যাকটেরিয়ার আকৃতি থেকে কপার, ইউরেনিয়াম, সীসা, সোনা ইত্যাদি ভারী ধাতু পৃথক করতে সক্ষম, এটি বিজ্ঞানীগণ আবিষ্কার করেছেন। এবং যেহেতু তারা কিন্তু স্বাভাবিক বা প্রাকৃতিকভাবে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তাদের যে এই যে আকৃতি থেকে এদেরকে পৃথক করার যে প্রক্রিয়াটি, সে অত্যন্ত ধীরগতি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেই ব্যাকটেরিয়াগুলোর তার যে তার কার্যক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করা সম্ভব হয়েছে, এবং একসময় দেখা যাবে যে তার সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে সেই আকৃতি থেকে সেই ইয়েগুলো পৃথক করার যে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে। প্লাস্টিক শিল্পে তৈলকে কাঁচা হিসেবে ব্যবহার করে অণুজীব বিজ্ঞানীরা দেখিয়েছে যে ব্যাকটেরিয়া প্লাস্টিক তৈরি করে। তো এই যে তেলকে ব্যবহার করে প্লাস্টিক তৈরি করা, সেটা প্রক্রিয়া কিন্তু অণুজীবের মাধ্যমে বিজ্ঞানীগণ দেখিয়েছেন, এবং সেটিকে যদি কোনো কম দামি তেল ব্যবহার করে এই প্লাস্টিক উৎপাদন করা সম্ভব হয়, সে বাণিজ্যিকভাবে যদি সেটি লাভজনক হয়, তাহলে নিশ্চয়ই তার মাধ্যমে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। তারপর যে বিষয়টিতে আমরা আসছি, লক্ষ্য করো, পরিবেশ রক্ষায় জিন প্রকৌশল। ব্যাকটেরিয়া মানব সৃষ্ট জঞ্জাল ও বর্জ্য ধ্বংস করে পরিবেশ নির্মল করে, এটা আমরা সবাই জানি। কিন্তু এখানে তার জিন প্রকৌশলের ভূমিকাটা কোথায়? হচ্ছে আগে যে কথাটা বলেছি একই কথা, যে প্রাকৃতিকভাবে যে ব্যাকটেরিয়াগুলো আছে তারা যে গতিতে, যে মাত্রায় সেই কাজটি করে, অর্থাৎ জঞ্জাল বা বর্জ্য অপসারণ করে বা তাদেরকে পরিবেশের স্বাভাবিক অবস্থায় নিয়ে নির্মল করে ফেলে, সেই প্রক্রিয়াটিকে দ্রুত গতি করার কাজে সহায়তা করে জিন প্রকৌশল। অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো ওইসব কাজের সাথে জড়িত, তাদের জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে তাদের কর্মক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করে অতি অল্প সময়ে, দ্রুততর সময়ের মধ্যে কিন্তু জঞ্জাল এবং বর্জ্য ধ্বংস করা সম্ভব। অণুজীব কারখানা নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থ প্রশমন ঘটায়, এটিও একই কথা প্রযোজ্য, যে কারখানা নির্গত রাসায়নিক পদার্থের প্রশমন ঘটায়, এবং যে সকল ব্যাকটেরিয়াগুলো বা যে সকল অণুজীবগুলো এই কাজটি করে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করা সম্ভব জিন প্রকৌশলের মাধ্যমে। অণুজীব থেকে জৈব জ্বালানি, জৈব সংবেদ বায়োসেন্সর, জৈব চিপস উৎপাদন করা হয়। এটা বিজ্ঞানীগণ ইতিমধ্যে সেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জৈব জ্বালানি, তারপরে বায়োসেন্সর এবং বায়োচিপস তৈরি করতে সক্ষম হয়েছেন। এছাড়া জিন ব্যাংক স্থাপন করে জৈব বৈচিত্র্য সংরক্ষণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা জানি পৃথিবীতে যে সমৃদ্ধ জীব বৈচিত্র্য, এটি কিন্তু ক্রমশ হ্রাস পাচ্ছে। অনেক জীব আছে যে জীবগুলো এখন আর পৃথিবীতে দেখা যায় না, বিলুপ্ত হয়ে গেছে। তো জিন ব্যাংক স্থাপন করার মাধ্যমে কিন্তু এই জীব বৈচিত্র্যটি সংরক্ষণ করা সম্ভব, এবং সেই প্রচেষ্টা এখন বিজ্ঞানীগণ চালিয়ে যাচ্ছেন। আশা করা যায় যে যে সকল জীব বিলুপ্ত হয়ে গেছে তাদেরকেও একসময় হয়তো পৃথিবীতে আবার ফিরিয়ে আনা সম্ভব হবে, যদি জিন প্রকৌশল যে কার্যক্রম বা প্রচেষ্টা সেটি সফল হয়। আমাদের আজকের আলোচনা মোটামুটি এখানেই শেষ। তো আলোচনা শেষে যথারীতি তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজের প্রথম যে বিষয়টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞা দাও। দ্বিতীয় হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব উল্লেখ করো। তৃতীয় হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে দুঃখিত, শেষের কথাটি হবে কৃষিক্ষেত্রে। আমরা দুই জায়গায় চিকিৎসা লিখেছি। তৃতীয় প্রশ্নটি কৃষিক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের তাৎপর্য ব্যাখ্যা করো। এই হচ্ছে মোটামুটি বাড়ির কাজ। আমি আলোচনা শেষ করার পূর্বে আবারও বলছি, আজ ছিল এটা তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। আগামী দিনেও তোমাদের সাথে আবার একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, এবং সেই ক্লাসেও তোমরা আমার সাথে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।